এই যে আমেরিকান কিন্তু পুরা এই মানে মিলিটারি হার্ডওয়্যার বিজনেস অফ দি ওয়েস্ট কে পুরা পথে বসায় দিচ্ছে চায়না এবং রাশিয়া মিলে। বিশেষ করে চায়না আমি বলবো, আমেরিকান ওয়েপন বা ওয়েস্টার্ন ওয়েপনারি গুলা কিন্তু ইজ ভেরি এক্সপেন্সিভ। আমরা দেখছি কি $1 বিলিয়ন মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা $1 বিলিয়ন এয়ার ডিফেন্স সিস্টেমকে নষ্ট করে দিচ্ছে। যদি আমেরিকা এখন ইসরায়েলের সাথে ইনভলভ হয়ে যায় ডাইরেক্টলি ইন দি ব্যাটল, তাহলে কিন্তু তারা তখন ইউক্রেনকে নেগলেক্ট করবে, তখন হোল ইউরোপ উইল বি থ্রেটেন। তখন কিন্তু ন্যাটোর এক্সিস্টেন্স উইল বি থ্রেটেন ডাইরেক্টলি, যে ন্যাটো ইজ ফেইলিং টু প্রোটেক্ট দি ইউরোপিয়ান, যাদের ন্যাটো কান্ট্রিজ যারা আছে। তো এই জিনিসটার কারণে কিন্তু ন্যাটো কান্ট্রিজ ইন ইউরোপও আমেরিকাকে রেস্ট্রিক্ট করবে টু গেট ইনভলভ উইথ ইসরায়েল ডাইরেক্টলি। তুমি অস্ত্র দাও, যত বেচাকেনা করো ঠিক আছে, বাট ইউ শুড নট গেট ইনভলভ ডাইরেক্টলি উইথ যেটা নেতানিয়াহু চাচ্ছে যে ট্রাম্প শুড গেট ইনভলভ। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইসরায়েলের কে সাথে বলা যায় ইউনাইটেড স্টেটস একসাথে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা এই কথা দিয়েই আহ, ধারণা করব, যেহেতু ট্রাম্প ডিক্লেয়ার করে দিয়েছিল ইরানকে আনকন্ডিশনাল সারেন্ডার করতে। এটাই কিন্তু প্রমাণ করে যে ইসরায়েলের পিছনে ইউএসএ ছিল। এবং একই সাথে সেন্টকম, যেটা মানে মিডল ইস্টে আমেরিকান যে কমান্ড, সেন্ট্রাল কমান্ড, তাদেরকেও কিন্তু আমেরিকা আদেশ দিয়েছিল তাদের সমস্ত এয়ার এবং নেভাল অ্যাসেটস কে রিইনফোর্সমেন্টের জন্য। কিন্তু ইরানের রিয়াকশনটা দেখার পরে কিন্তু তারা আবার এই সেন্টকমের বা মিডল ইস্টে যত এয়ার বেজ আছে, হুম। আমেরিকান যারা ট্রুপস আছে, তারা কিন্তু আবার একটা ডিফেন্সিভ মোডে চলে গেছে। দে রিমুভ দেয়ার এয়ার অ্যাসেটস এন্ড আদার থিংস। আমি এইটা দিয়ে শুরু করছি যে এটা ভার্চুয়ালি ইসরায়েল এবং ইরানের যুদ্ধ হলেও ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইউএসএ ভার্সেস দি নিউ সুপার পাওয়ার্স ইন এ মাল্টিপোলার ওয়ার্ল্ড। এখন কিন্তু আর ইউনিপোলার ওয়ার্ল্ড নাই, যেখানে আমেরিকা একমাত্র সুপার পাওয়ার। এখানে চায়না এবং রাশিয়া যথেষ্ট শক্তি নিয়ে, বোথ হুম। ইকোনমিক অ্যান্ড মিলিটারি পাওয়ার নিয়ে তারা ওয়ার্ল্ড সিনারিওতে ল্যান্ড করেছে। এবং এটার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে আহ, যে গ্লোবাল সাউথ অ্যান্ড গ্লোবাল নর্থ। এই গ্লোবাল নর্থ বলতে আমরা ওয়েস্টার্ন কান্ট্রি, ইউএসএ অ্যান্ড ওয়েস্টার্ন কান্ট্রিকে বোঝাচ্ছি, এবং সাউথ বলতে চায়না রাশিয়াকে মিলে অল ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড ওয়ার্ল্ড। তো এটার মধ্যে কিন্তু চায়না, কি বলে, ইরান আছে, মিডল ইস্টার্ন কান্ট্রিজ আছে, পাকিস্তান আছে, কোরিয়া টোরিয়া, অল দিস কান্ট্রিজ। তো এরা কিন্তু এই ইসরায়েলের এই আমেরিকার যে উদ্দেশ্য, ইরান যেহেতু নিউক্লিয়ার পাওয়ার বা মিলিটারি পাওয়ার হিসেবে রিজনে ডেভেলপ করছিল নিজেকে, একটা সিগনিফিক্যান্ট পজিশনে আসার চেষ্টা করছে, অলমোস্ট অ্যাট দি ভার্জ অফ ডেভেলপিং এ নিউক্লিয়ার ক্যাপাবিলিটি, তখনই কিন্তু আমেরিকা ইসরায়েলকে চাচ্ছিল যে এখানে পার্মানেন্টলি এই রিজিওনাল হেজিমনি হিসেবে তাকে ইসরায়েলকে প্রতিষ্ঠিত করতে। এবং সেই কারণেই কিন্তু অ্যাটাকটা, যে ইসরায়েল তুমি এখন ইরানকে সাহায্য করো, যাতে তুমি এই মিডল ইস্টের একমাত্র শাসনকর্তা এবং ডিসিশন মেকার বা হইতে পারো। And সেই পরিস্থিতিতে কিন্তু এখন ইরানের সাথে চলে আসছে চায়না এবং রাশিয়া। আমরা ওই যে যেটা প্লেনের কথা, আরো 2 দিন 3 দিন আগেকার কথা, যে কার্গো প্লেন চায়না থেকে আসছে এবং ইরানিয়ান বর্ডারে এসে আর ভিজিবল হচ্ছে না। এর সাথে আরেকটা বিষয় আছে যেটা আমরা হয়তো সবাই আন্ডারমাইন করতেছি বা হয়তো মিস করছি। চায়না কিন্তু $400 বিলিয়ন খরচ করে একটা রেলওয়ে লাইন ডেভেলপ করছে চায়না থেকে সেন্ট্রাল এশিয়ান 4টা কান্ট্রির ভিতর দিয়ে ইরানের সাথে। এবং তাদের যে 25 বছরের সিকিউরিটি প্যাক্ট আছে রাশিয়ার সাথে এবং চায়নার সাথে, একটা সিকিউরিটি প্যাক্ট আছে, সেটা কিন্তু অলরেডি ইন অ্যাকশন। তা সেই পরিপ্রেক্ষিতে আম, মুসলিম কান্ট্রি তার কি, হ্যালো, হ্যালো, চায়না কি তাহলে সেই অনুযায়ী ইরানকে আপনার কথা সহযোগিতা আমি করছে? শুনতে পাচ্ছি না। জি, আমি বলছিলাম চায়না কি আনুষ্ঠানিকভাবে ইরানকে সেই চুক্তি অনুযায়ী কোনোভাবে সহযোগিতা করছে বলে মনে হচ্ছে আপনার কাছে? ইট ইজ ভিজিবল, ইট ইজ ভিজিবল, তাদের তো প্যাক্ট আছে। হুম। প্যাক্ট, চায়নার সাথে তো ইরানের একটা প্যাক্ট আছে। তো হুম। সেই প্যাক্টের আওতায় হুম। আমেরিকা যেমন ইসরায়েলকে হেল্প করছে, চায়না এবং রাশিয়াও তাদের প্যাক্টের আওতায় হেল্প করছে। সুতরাং আমেরিকা কিন্তু ওই দুইটা দেশকে বলতে পারবে না যে তোমরা আসো না, তাহলে তাদেরকেও তখন প্রশ্ন করবে যে তুমিও তাহলে ইসরায়েলকে সাপোর্ট দিবা না। এখন হুম। এখানে প্রশ্ন হচ্ছে যে চায়না এবং রাশিয়া
দে আর অলসো টেস্টিং দেয়ার নিউ ইনভেনশনস, এবং আমেরিকাও তাদের ক্যাপাবিলিটি শো করছে। কিন্তু আমেরিকান টেকনোলজি, আমেরিকা তো আসলে পৃথিবীতে যুদ্ধ লাগায় আর্মসের ব্যবসা করার জন্য, কিন্তু রাইট। চায়না রাশিয়ার কিন্তু ওই স্ট্র্যাটেজিটা ছিল না। যার ফলে আমেরিকান ওয়েপন বা ওয়েস্টার্ন ওয়েপনারি গুলা কিন্তু ইজ ভেরি এক্সপেন্সিভ। আমরা দেখছি কি, $1 বিলিয়ন মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা $1 বিলিয়ন এয়ার ডিফেন্স সিস্টেমকে নষ্ট করে দিচ্ছে, হুম ভেরি হুম চিপ ইরানিয়ান মিসাইলস। তো এইটাই যে আমেরিকান কিন্তু পুরা এই মানে মিলিটারি হার্ডওয়্যার বিজনেস অফ দি ওয়েস্ট কে পুরা পথে বসায় দিচ্ছে চায়না এবং রাশিয়া মিলে, বিশেষ করে চায়না আমি বলবো। তো এই জিনিসটাও কিন্তু আমরা প্রথম দেখলাম পাকিস্তান ইন্ডিয়ার কনফ্লিক্টে, which where the whole world was surprised by the action of পাকিস্তান। এবং হুম সেম জিনিসটা কিন্তু রাশিয়া এবং চায়না মিলে ইরানকে কিন্তু সাপোর্ট দিচ্ছে। এবং ইরান যদিও তাদের নিজস্ব অনেক ইলেকট্রনিক ক্যাপাবিলিটি ইউজ করছে, যেটা আমেরিকান ওয়েস্টার্ন সিস্টেমটাকেও আন্ডারমাইন করে ফেলছে অলরেডি। হুম আর একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, ইরান যেটা ডিপ্লয় করেছে হাইপারসনিক মিসাইল, এটা হুম কিন্তু এখনো পর্যন্ত নোন ডেভেলপার্স অফ হাইপারসনিক মিসাইল হচ্ছে আপনার রাশিয়া, চায়না এন্ড ইরান। মানে ইরান চাইনিজ রাশিয়ান টেকনোলজি দিয়ে ইরান ডেভেলপ করছে। তো হুম এই জিনিসটা কিন্তু আমেরিকার জন্য কিন্তু নতুন, বা ইসরায়েলের জন্য নতুন। তো এই জিনিসগুলো কিন্তু তাদের যে কনভেনশনাল এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা আয়রন ডোম বলছে, অ্যারো 1, অ্যারো 2 এন্ড আদার থিংস বলছে, পুরা জিনিসটাকে তারা দে হোল ওয়ার্ল্ড স্টাডিড অ্যাকচুয়ালি দি ওয়ার টেকনিক্স অর স্ট্র্যাটেজিজ অফ দি ওয়েস্ট, স্পেশালি দি আমেরিকানস বা ইসরায়েল যেটা এককভাবে ফলো করতেছিল, এটাকে স্টাডি করে কিন্তু দে রিয়াক্টেড। চায়না, রাশিয়া, ইরান মিলে কিন্তু আমি মনে করছি, আমরা ফিল করতেছি যে দে ডেভেলপড এ টেকনিক টু ওভারপাওয়ার দি আমেরিকান স্ট্র্যাটেজি, যেটা ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে তারা কিন্তু ফোর্স প্রজেকশন করে। আর চায়না পাকিস্তানে কিভাবে যেভাবে করলো ইন্টিগ্রেটেড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব, যেটা সিস্টেম, তারা পুরা পাকিস্তানকে তারা একটা কাভারেজের মধ্যে নিয়ে আসলো, নিয়ে এসে তারা প্রোটেক্ট করলো। এয়ারক্রাফট নেভার ক্রস দি বর্ডার, পাকিস্তানি এয়ারক্রাফট ইন্ডিয়ান বর্ডার ক্রস না করেই কিন্তু দে শট ডাউন 5 or 6 এয়ারক্রাফট। হুম এই জিনিসটা কিন্তু এখন ইরানও কিন্তু ইউজ করতেছে উইথ দি সাপোর্ট অফ রাশিয়া এন্ড চায়না। এই জিনিসটা বুঝতে হবে। এবং হুম এখন হয়ে গেছে কিন্তু ভার্চুয়ালি চায়না, রাশিয়া ফাইটিং দি ইউএস, বাট প্রক্সি ওয়ার থ্রু ইসরায়েল এন্ড ইরান। এন্ড এটাতে যে জিনিসটা হবে, এই ফার্স্ট টাইম ইরান মনে হয় একটা রিপারকেশন পাচ্ছে ইন দ্য রিজন, যেহেতু অন্যান্য মুসলিম কান্ট্রি মোটামুটি আমেরিকানদের কন্ট্রোলে রয়ে গেছে। টার্কিও কিন্তু দে হ্যাভ, মানে ন্যাটোর মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের একটা রেস্ট্রিকশন আছে, দে ক্যানট ফুললি সাপোর্ট ইরান। যদি তারা ইচ্ছাও করে, এই মোরাল সাপোর্ট ছাড়া কিন্তু ফোর্স দিয়ে কিন্তু ডাইরেক্টলি করতে পারবে না, তাহলে তাদেরকে ন্যাটো থেকে বেরিয়ে আসতে হবে। এখন সেই পরিপ্রেক্ষিতে সৌদি আরবও বিভিন্ন রকম টার্মস এন্ড কন্ডিশনে আটকে আছে ইয়ের সাথে। অন্য অন্য যারা কাতার বলি, তারা কাতারের সিকিউরিটি দেয় আমেরিকা, তাদের ট্রুপস আছে, বেজ আছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমেরিকা কিন্তু সরাসরি এই ব্যাটল ফিল্ডে ইসরায়েলের সাথে নামতে পারবে না, যেটা অনেকেই মনে করছে যে আমেরিকান ফ্লিট থেকে বা আমেরিকান ফোর্স হয়তো ইসরায়েলকে আমাদের সাপোর্ট কাছে বা এসছে, চলে আসবে। এবং জার্মানি এটা জার্মানি এবং আমেরিকা দুই দেশের অস্ত্রসজ্জিত অস্ত্র নিয়েই তো দেখলাম বিমান ল্যান্ড করেছে ইসরায়েলে, এই ধরনের ওইগুলো খবর। করবে, ওইটা সাপোর্ট দিবে, অস্ত্র দিবে, কিন্তু তারা সরাসরি এই আমেরিকান এয়ারক্রাফট উইল নট বম্ব ইরান, আর আমেরিকান মিসাইলস উইল নট বি ফায়ার্ড ফ্রম আমেরিকান বেস। তাহলে হবে কি, হোল মিডল ইস্টে যে আমেরিকান বেস গুলো আছে, তাদের কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম ইজ নট সো স্ট্রং। ইসরায়েলি তখন কিন্তু ইরানের সাথে ওই ইয়েমেনের হুতিরাও জয়েন করবে। হুম এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং আমেরিকান বেজেস অল থ্রু আউট মিডল ইস্ট তখন কিন্তু ভালনারেবল হয়ে যাবে। এই হুম জিনিসটার কারণে কিন্তু আমেরিকা সরাসরি যুদ্ধে জড়াবে না, আমার যেটা ধারণা। সেকেন্ড, হুম যেটা আমি মনে করছি, এই আমেরিকা ডাইরেক্টলি ইনভলভ হবে না, যদিও ইয়েকে ট্রাম্পকে অনেকে প্রভোগ করছে। ইরান হুম আমেরিকা তো ইউক্রেনে আছে ইনভলভ। হুম রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধটা, যদি আমেরিকা এখন ইসরায়েলের সাথে ইনভলভ হয়ে যায় ডাইরেক্টলি ইন দি ব্যাটল, তাহলে কিন্তু হুম তারা তখন ইউক্রেনকে নেগলেক্ট করবে, তখন হোল ইউরোপ উইল বি থ্রেটেন। তখন কিন্তু ন্যাটোর এক্সিস্টেন্স উইল বি থ্রেটেন ডাইরেক্টলি, যে ন্যাটো ইজ ফেইলিং টু প্রোটেক্ট দি ইউরোপিয়ান, যাদের ন্যাটো কান্ট্রিজ যারা আছে।
তো এই জিনিসটার কারণে কিন্তু ন্যাটো কান্ট্রিজ ইন ইউরোপও আমেরিকাকে রেস্ট্রিক্ট করবে টু গেট ইনভলভ উইথ ইসরায়েল ডাইরেক্টলি। তুমি অস্ত্র দাও, যত বেচাকেনা করো, ঠিক আছে, বাট ইউ শুড নট গেট ইনভলভ ডাইরেক্টলি উইথ যেটা নেতানিয়াহু চাচ্ছে যে ট্রাম্প শুড গেট ইনভলভ। সেকেন্ড হচ্ছে যে B1 B2 যে বম্বার দিয়ে যে বাংকার হুম। ব্লাস্টার এর প্রশ্ন আসতেছে, যেটা ফরাদ ভাই খুব সুন্দর করে বললেন যে প্রথমে কিন্তু তাদেরকে বাংকার ব্লাস্টার দিয়ে দে হ্যাভ টু রিচ টু দি লেভেল অফ দি নিউক্লিয়ার ফেসিলিটি, এই যে পাহাড়ের যে দিয়ে, তারপরে তাদের বোমটা ড্রপ করতে হবে। এই ক্যাপাবিলিটি আমেরিকান নাই। এবং B1 বম্বার যেখান থেকে ফ্লাই করবে, যদি ইউরোপিয়ান কোনো এয়ারপোর্ট থেকে মানে বেস থেকে ফ্লাই করে, মিডল ইস্ট থেকে করতে পারবে না, ওখানে তাদের নাই, রিপোজিশন করতে হবে, তখনই তারা থ্রেটেন্ড হবে। এই হুম। কারণে আমার মনে হয় এই বাংকার ব্লাস্টারের কোশ্চেনটা ইরানে অ্যাপ্লিকেবল হবে না এই মুহূর্তে। প্লাস হুম। তাদের যে ফ্যাসিলিটিতে যে প্রোটেকশন আছে, হুম। সেটা রিচ করার মতো ক্যাপাবিলিটি বা ওই একটা রিফুয়েলিং এর ব্যাপার আছে। B1 বম্বারদের যদি ইরান পর্যন্ত তারা পৌঁছায়, তারা ফেরত যেতে পারবে না কিন্তু ইউরোপিয়ান পোর্টে, মানে কোনো বেসে। তো তাদেরকে রিফুয়েলিং লাগবে, তো রিফুয়েলিং এর যে প্লেন গুলো, ওইগুলোর কিন্তু প্রোটেকশন নাই কোনো। এটা মানে আসবে সরাসরি আমেরিকা থেকে আসবে, রাইট? না 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 না, আমেরিকা থেকে B1 আসবে না, এটা আসবে ইউরোপিয়ান কোনো বেস থেকে, ন্যাটোর কোনো বেস। কিন্তু যে তার জিনিসটা ক্যারি হয়তো করে অ্যালাউ আসবে, করবে। যে 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 আপনার বোম বাস্টারটা ক্যারি করে আনবে, সেটা এই তো B1 আমেরিকার বম্বার, মাটিতে আছে। B1 B2 বম্বার যেটা, ওইটাই শুধু হ্যাঁ, ক্যারি করবে। ওটা তো বাংকার, আমেরিকার মাটিতে আছে। ওটা কি, ওটা তো আনতে না হলে ওইটা আমেরিকা। তারা রিপোজিশন করবে আপনার ওয়েস্টার্ন ন্যাটো কোনো কান্ট্রিতে, আচ্ছা, আচ্ছা, ওখান হ্যাঁ। থেকে নিয়ে আসবে, ওখান থেকে ফ্লাই করতে হবে। আমেরিকা থেকে ফ্লাই করে তারা ইয়ে করতে পারবে না, ওখান পর্যন্ত আচ্ছা। পৌঁছাবে। হুম। দেন এই পরিপ্রেক্ষিতে যেটা প্রশ্ন আসতেছে, B1 ক্যান রিচ ইরানিয়ান সয়েল, বাট ইট হুম। ক্যানট ফ্লাই ব্যাক উইথ দি ফুয়েল যেটা নিয়ে আসবে বম আনার পরে। তো ওই রিফুয়েলিং এন রুট উইল বিকাম রিস্কি। এই জিনিসটা কারণেও তারা আমেরিকা ডাইরেক্টলি ইনভলভ হবে না, যেহেতু ওই বাংকার ব্লাস্টার বা নিউক্লিয়ার ফ্যাসিলিটি ডিস্ট্রাকশন। এখন প্রশ্ন হুম। হচ্ছে যে নিউক্লিয়ার ফেসিলিটি ডেভেলপ করাটা কিন্তু ইরানকে, ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধের উদ্দেশ্য কিন্তু তাদের নিউক্লিয়ার ফেসিলিটি বা ক্যাপাবিলিটি ডিস্ট্রাকশন বা স্টপ করা না। আমি মনে করি যে এই রিজিওনাল হেজিমনি হিসেবে ইসরায়েলকে এস্টাবলিশ করাটাই আমেরিকার উদ্দেশ্য ছিল, যে তুমি এই রিজনের নেতা, তোমাকে আমি এইভাবে প্রতিষ্ঠা করতে চাই। কেননা এই আপনার IAEA যেটা, ইয়ার ডিজি কিন্তু কয়দিন আগে বলছে যে ইরান ডাজ নট হ্যাভ নিউক্লিয়ার ক্যাপাবিলিটি, মানে হুম। তাদের কোনো। সেম হচ্ছে আমেরিকান যে ন্যাশনাল ইন্টেলিজেন্সের যে ডাইরেক্টর, সেও বলছে যে আমেরিকার ইরানের ওই নিউক্লিয়ার পাওয়ার ডেভেলপমেন্টের ক্যাপাসিটি এখনো ডেভেলপ করে নাই। এই পরিস্থিতিতে 15 জুনে কিন্তু যে, তারা প্রায় শেষের দিকে, তাদের যে কোনো মুহূর্তে জি জি, বললো যে এটা না না, ওইটা আছে, 2 দিনও লাগতে ওইটা পারে, আছে, 2 মাসও শেষের দিকে লাগতে পারে। থাকলেও এই মুহূর্তে তারা দে আর নট ডেভেলপিং। আমি কিন্তু হুম। এটাকে কারেক্ট বলতেছি না অফিসিয়ালি। আমেরিকা যেহেতু যেটুক পর্যন্ত ঢুকতে পারছে, IAEA ইরানের যে পর্যন্ত পেনিট্রেট করতে পারছে, তাদের ধারণা হচ্ছে যে ইরান হয়তো পারবে না। বাট আমার প্রশ্ন হচ্ছে যে ইরানের সাথে রাশিয়া এবং চায়নার যে সম্পর্ক বা পাকিস্তানের যে সম্পর্ক, আমার পাকিস্তানের চিফকে কিন্তু ডাকার একটা কারণ আমার মনে হয়েছে হুম। যে আমেরিকা ধারণা করছে যে পাকিস্তান কখনো তার নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করতে পারবে না। বাট এই সিচুয়েশনে ইসরায়েলের সাথে আহ, এই কনফ্লিক্টে যদি পাকিস্তান তার ফেসিলিটি দিয়ে দেয় ইরানকে, দে হুম। মে বি ভেরি ফাস্ট। ওইটা মনে হয় প্রিভেন্ট করার জন্যই পাকিস্তানের আর্মি চিফকে ডেকেছে, যেহেতু দে নো দ্যাট পাকিস্তানের আর্মি চিফ ইজ দ্য রিয়েল বস অফ দ্যাট কান্ট্রি। তো সেই হিসেবে আমার আবার পাকিস্তানের আর্মি চিফ যে কাজটা করেছে, আমার মনে হয় আমেরিকাকেও প্রিভেন্ট করছে যে ইউ শুড নট গেট ইনভলভ। আমরা আচ্ছা। দুই দিক থেকেই আমরা পাকিস্তানের এই চিফের ভিজিটটাকে আমরা অ্যাসেস করতে পারি। বাট আমরা এইখানে দেখলাম এই ইরান ইরানের এই ইরান ইসরায়েলের কনফ্লিক্টের মধ্যে কিন্তু সব থেকে বেশি লুজারকে আমরা দেখতেছি ভারত, মানে আমাদের রিজিওনাল পয়েন্ট অফ ভিউতে, হ্যাঁ। যে তাদের হিউজ নেটওয়ার্ক অফ ওই যে স্পাইস যারা ইসরায়েলের সাথে কাজ করতেছিল, হুম। they have been executed and the rest have been asked to leave within 48 hours। এবং তাদের যে চাবার বন্দর নিয়ে তাদের যে একটা মানে পুরা একটা নেটওয়ার্ক ছিল, এটা তারা নর্থ সাউথ যে করিডোর চেষ্টা করতেছিল, মিডল ইস্টের সাথে ইউরোপের একটা করিডোর ডেভেলপ করার চিন্তা করতেছিল ইউজিং দি ইরানিয়ান পোর্ট, যেটা ইন্ডিয়া ডেভেলপ করতেছে জয়েন্টলি উইথ ইরান। দ্য হোল প্রজেক্ট ইজ নাও আপসেট। ইন্ডিয়ার কিন্তু একটা চরম একটা স্ট্র্যাটেজিক
অ্যান্ড ইকোনমিক একটা আপসেট হয়েছে। এটা মোদির আর একটা ফেলিয়ার আমার বিয়ন্ড সাউথ এশিয়া আমি মনে করি। মানে সাউথ এশিয়াতে তো টোটালি বাংলাদেশ লুজ করার পরে তার টোটাল কন্ট্রোল সে হারাইছে। এখন ইন্ডিয়াস ফেলিয়ার ইজ এক্সটেন্ডেড বিয়ন্ড সাউথ এশিয়া, এবং ইট ইজ আমরা এই রিসেন্ট ভিজিট টু কানাডা টানাডা এগুলা যা ডিপ্লোম্যাটিক্যালি যেটা দেখতেছি, দ্যাট ইজ অলসো ভেরি শেমফুল আমি মনে করতেছি। So India has a lot of things to rethink about their own strategy. আমাদের রিজিওনাল আমরা যেটা ইন্দোসেন্ট্রিক বলছিলাম, ইট ইজ অলরেডি গন, ইট ইজ নো মোর ইন্দোসেন্ট্রিক। এখন এটা আর কার সাথে কিভাবে আমরা ক্যালকুলেট করব, বাংলাদেশ কিভাবে আমাদের সিকিউরিটি হুম। ফ্রেমওয়ার্ক ডেভেলপ করবে, এটা নিয়ে অলরেডি আলাপ শুরু হয়েছে। এগুলো নিয়ে আপনার সাথে শুনবো, আপনার কাছে আসতেছি। বাংলাদেশও এখানে কতটুকু ভালনারেবল সিচুয়েশনে যাচ্ছে এবং আমরাও কতটুকু নিজেদেরকে প্রিভেন্ট করবার জন্য সেরকম কোনো অ্যারেঞ্জমেন্ট আমাদের আছে কি না। আমরা আক্রমণ না করে অন্তত নিজেদেরকে প্রতিরক্ষা করবার অবশ্যই জন্য আমাদের এটা কতটুকু করতে আছে সে নিয়ে আপনি বলবেন, অবশ্যই আপনার কাছে আসছে।